রাস্তার দিকে চোখ রেখে বলল সূর্য। লাবণ্য কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, মানে তোমার যেটা মনে হবে সেটাই হবে, তাই তো? আজ তোমার ইচ্ছে হলো এক্ষুনি হোম দেখতে যাবে আর বেরিয়ে পড়লে, কাল মনে হলো এক্ষুনি বাড়ি যাবে, চলে গেলে। তোমার কি মনে হয় না আমার রাগের যথেষ্ট কারণ আছে? কাল যেটা তুমি করেছো সেটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজ, সে কথা কি তুমি স্বীকার করো না? সূর্য ঘাড় কাত করল। হ্যাঁ, স্বীকার করছে, কিন্তু সেই মুহূর্তে মাথায় ছিল না। ছোটদা যখন মায়ের শরীর খারাপ বলে ফোন করলো তখন শিবুদার সামনে ছিল, তাই চলে যেতে পারলাম। ভেবেছিলাম পরে বাড়ি থেকে তোমাকে ফোন করে জানিয়ে দেব, কিন্তু বাড়ির ফোনটা যে খারাপ সেটা তো আর জানতাম না। দেখো, আবার তুমি কেমন শিশু সুলভ কথাবার্তা বলছো। এত ম্যাচিউরিটি কম কেন তোমার? শিবুদাটা কে? ওই ড্রাইভারটা তো। ওর তো সোমবার থেকে আসার কথা ছিল, তাই না? সেখানে ও যখন আগাম চলে এলো তখন কি তোমার একটুও চিন্তা হলো না? একবার মনে হলো না লোকটা আদৌ তোমার ড্রাইভারে পাঠানো লোকটাই কিনা? তুমি তো সেটুকুও খোঁজ করনি নিশ্চয়ই। যদি রাস্তাতেই কোনো সমস্যা হতো তাহলে তো কেউ কিছু জানতেই পারতো না, তাই না? বাড়ি পৌঁছানোর আগেই যদি কিছু একটা হয়ে যেত, তুমি আমাকে জানাতে না পারতেই পারো, বাট কাউকে তো অন্তত বলতে পারতে, তাই না? তুমি যদি বাড়ি না পৌঁছতে তাহলে সবাই তোমায় খুঁজবে কি করে? যেখানে এত বড় বিপদের মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেখানে এরকম কাজকর্ম করা তো বোকামো। এই কথাটা যে শুধু আমি বলছি তা নয়, সত্যমি সমস্যায়ও তাই বললেন। তেমন কি মনে হয় ওই লোকটাকে আমি ড্রাইভার পাঠাইনি? অবাক গলায় জিজ্ঞাসা করল সূর্য। আমি কি করে জানবো? পাঠাতেও পারে আবার নাও পাঠাতে পারে। একজন যদি আমার নাম করে পিন্টুকে হোস্টেল থেকে নিয়ে যেতে পারে তাহলে অন্য কেউ ড্রাইভার সেজে আসতেই বা অসুবিধা কিসের? তবে আমার মনে হয় না এই ক্ষেত্রে সেটা হয়েছে, কারণ ও যদি সেই মুহূর্তেই কিছু করতে চাইতো তাহলে ওর কাছে সুবর্ণ সুযোগ তো ছিলই। কেউ তোমাকে দেখেনি, তুমি যে নতুন কোনো ড্রাইভার নিয়ে যাচ্ছ এই ইনফরমেশনটা সম্ভবত জ্যোতিদার কাছেও ছিল না। শুধুমাত্র বাড়িওয়ালা ভদ্রলোক তোমাকে একজনের সাথে বেরিয়ে যেতে দেখেছিলেন। এর উপর ভরসা করে কেউ তোমার বিপদ হলে খুঁজে বের করতে পারতো না। সেখানে যখন ও কিছু করেনি, তোমাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দিয়েছে, তখন এখানে কারণটা অন্য কিছু বলেই তো মনে হচ্ছে। ওদের খুব বেশি তাড়া তার মানে নেই, আরো বড় কিছু প্ল্যান আছে। লোকটা হয়তো তোমার ড্রাইভারই পাঠিয়েছে, কিন্তু উদ্দেশ্য অবশ্যই খারাপ। এই জরুরি কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম কাল রাতে, কারণ কাল আমি নিজের মুখে শুনেছিলাম যে তোমার ড্রাইভার সম্ভবত ওদের কথাতেই মিথ্যে বলে কাজ ছেড়েছে। তার বদলে ওদের নিজস্ব লোককে তোমার ড্রাইভার হিসেবে ঢোকানো হয়েছে। শুনলাম সেটা। তোমার কলেজে গিয়েছিলাম, ওখানে তোমার এক কলিগ বললেন তিনি নাকি কাল সুবীর নামের ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলেন তোমার সঙ্গে। সুবীরও তো ছিল না ওখানে। ঘটনা শুনে খুব বিরক্ত হচ্ছিলেন। লাবণ্য কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, সুবীর ছিল ওখানে? ও শুনেছে সবটা? শুনলেন তো, তোমাকে জিজ্ঞেস করবেন বলছিলেন। তুমি কেন ওনাকে জানাওনি সেটা? তুমি কেন ওনাকে জানাওনি সেটা জানতে চেয়েছিলেন। তুমি কি করতে কলেজে গিয়েছিলে? এগুলো তো ফোনে বললেই চলতো। কি করব, কাল তোমাকে ফোনে কন্ট্যাক্ট করতে না পেরে বাধ্য হয়েই কলেজে গিয়েছিলাম। আমিও তো টেনশন করেছি, মনে হচ্ছিল আমাকে না পেয়ে যদি তুমি একাই চলে যাও। তুমি সেটাই বুঝলে না, আগে রেগে গেলে। তবে আমারও কিছু ভুল হয়েছে, মানছি সেটা। এখন মনে হচ্ছে আমি হয়তো ওই লোকটার ফাঁদে পা দিয়েই ফেলেছিলাম। আমার মনে হচ্ছিল বিপদটা তোমার, যেহেতু তুমি পিন্টু লোকাল গার্ডিয়ান। কিন্তু আমার দিকটাও হালকাভাবে নেওয়া ঠিক হয়নি, সেটা বুঝতে পারছি। লাবণ্যর প্রশ্নের উত্তরে একটু লজ্জিত গলায় বলল সূর্য। লাবণ্য রাস্তার দিকে মুখ রেখে বিদ্রুপের গলায় বলল, ছোট থেকেই দেখছি তুমি যে কোনো কাজই করে ফেলার অনেক পরে বুঝতে পারো সেটাও তোমার ভুল হয়ে গিয়েছে। তখন সেটা করার জন্য অনেক আফসোস করো। তাতে তোমার নিজেরও অসুবিধা হয় আর অন্যেরও অসুবিধা হয়, কারণ তোমার সেই ভুলগুলোর সঙ্গে অন্যরাও তো জড়িত থাকে। তাই বারবার ভুল করে আফসোস করার থেকে যে কোনো কাজ একটু ভেবে চিন্তে করলে বেশি ভালো হয় না? সূর্য ও কোনো উত্তর না দিয়ে গাড়িটা ডান দিকের রাস্তায় ঘুরিয়ে দিল। লাবণ্য ঘুরে তাকিয়ে বলল, ডান দিকে কেন? সোজা যেতে হতো তো। সূর্য গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে বলল, খালি পেটে কি ঝগড়া হয়? সকাল থেকে তো দুজনের পেটে কিছুই পড়েনি। আগে খেয়ে নেই, তারপর বাকি রাস্তায় ঝগড়া করতে করতে যাবে। তুমি অযথা এসবের মধ্যে ঢুকছো কেন বলো তো? এগুলো তো আমি এতকাল একাই সামলেছি, তাই না? তুমি সঙ্গে। কথাগুলো বলতে বলতে একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল লাবণ্য। সূর্যর চোখের ইশারায় চারিদিকে তাকিয়ে দেখলো আশেপাশের টেবিল থেকে ওদের দিকে অনেকেই তাকিয়ে আছে।
রেস্তোরাঁটা বেশ বড়, চারিপাশে ছড়ানো অন্তত গোটা 10 টেবিল। যারা বসে আছে তারা মোটামুটি বেশিরভাগই মধ্যবয়স্ক। তারা এই মুহূর্তে লাবণ্যর দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। লাবণ্য মনে মনে লজ্জিত হলো। মা সবসময় বলে গলার জোরটা ওর বরাবরই একটু বেশি। এক্ষেত্রে অবশ্য উত্তেজিত হবার যথেষ্ট কারণ আছে। পিন্টুর নতুন হোমের ঠিকানা এবং গার্ডিয়ান হিসেবে সূর্য নিজের নাম ঢোকাতে চাইছে। মুখে সে প্রকাশ না করলেও প্রকৃত কারণ লাবণ্য বুঝতে পারছে। সূর্য ওকে বিপদে ফেলতে চায় না, যাতে পিন্টুর সঙ্গে লাবণ্যর আর কোনো যোগাযোগ না থাকে। সেজন্যও লাবণ্যকে এর মধ্যে ঢুকতে দিতে চায় না। কিন্তু লাবণ্য নিজে তো ঠিক এর উল্টোটাই চায়। ও চায় না সূর্য নিজেকে আরো বেশি বিপদের মধ্যে জড়িয়ে ফেলুক। সত্য সাধনের সকালের বলা কথাগুলো এখন ওর কানে ভাসছে। সম্পত্তির ভাগ বাটোয়ারার সুবিধার জন্য শশী সত্যি সূর্যকে দূরে সরিয়ে দিতে চায় কিনা ও জানে না, তবে হতেও তো পারে। এতকাল তো সূর্যের ভাগ্যটুকু ওই দখলে রাখবে ভেবেছিল, কিন্তু ও দেশে ফেরার পরে সে চাল ভেস্তে গেছে। তাই অন্য কোনো পন্থা তো শশীদা নিশ্চয়ই বার করবেই। তারই অংশস্বরূপ ওই ড্রাইভারকে ঢোকানো কিনা কে জানে। এর মধ্যে আবার পিন্টুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললে সূর্য আরো বেশি বিপদ ডেকে আনবে। শশীদার আরো বেশি রাগের কারণ হবে সেটা লাবণ্য কিছুতেই হতে দিতে পারবে না। কিন্তু বুঝিয়ে বলতে গেলেও সূর্য শুনবে না, সেটাও জানে। বরং রাগ দেখালে কাজ হতে পারে। তাই চারিদিকে তাকিয়ে নিয়ে লাবণ্য আবারও চাপা গলায় বলল, হ্যাঁ, যেটা বলছিলাম, পিন্টু দায়িত্ব আমার। ছোট থেকে আমি ওকে দেখাশোনা করছি। আজ এতকাল পরে তুমি উড়ে এসে জুড়ে বসে সব কিছু নিজের মতো করে চালানোর চেষ্টা করবে, সেটা তো আমি হতে দিতে পারি না। নিশ্চয়ই আমি যখন পুজোর সময় রাজপুর গিয়েছিলাম, তখন পিন্টুর নতুন হোমের ব্যাপারে আমার সঙ্গে নবীনদার কথা হয়েছিল। কোথায় ছিলে তুমি তখন? আজ শশীদার সঙ্গে বিরোধ হলো বলেই তো তুমি দেশে ফিরলে। এতকাল তো পিন্টু কেমন আছে, কে পিন্টুর দেখাশোনা করছে, এইসব নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা ছিল না। তাহলে আজ কেন? পিন্টুর জন্য নয় লাবণ্য, আমি তোমার জন্য বলছি। বড়দা তো একদম সুবিধার মানুষ নয়। তার সঙ্গে যারা হাত মিলিয়েছে তারা আরো বেশি ধুরন্তর। তাছাড়া তারা রাজনৈতিকভাবে তোমার আমার থেকে অনেক বেশি শক্তিশালী। সেজন্য আমি চাই না তুমি এসবের মধ্যে জড়িয়ে গিয়ে তোমার বিপদ ডেকে নিয়ে আসো। তাই নাকি? তুমি কদিন এসেছো এখানে? এতকাল তো এদের নিয়েই চলেছি আমি। তখন তো তোমার একবারও এত কথা মনে হয়নি। আসোনি তো আমাকে সাহায্য করতে। বিদ্রুপের গলায় বলল লাবণ্য। সূর্য হতাশ ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, এটা কোনো কথা হলো? আগে আসতে পারেনি, সাহায্য করতে পারেনি বলে আজও পারবো না? ঠিক আছে, তাই হবে। তবে আমার একটা শর্ত আছে। তুমি খাতায় কলমে গার্ডিয়ান হলেও আমাকে ছাড়া পিন্টুর হোমে একা একা আসবে না। যদি এই প্রস্তাবে রাজি না হও, তাহলে আমি ছোটদাকে বলে তোমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেব। আমি জানি এই প্রস্তাবে ছোটদাও আমোদ করবে না। সমস্যাটা তো আসলে আমাদের বাড়ির। সেখানে তুমি এতদিন জ্যোতিদার জন্য নিজেকে জড়িয়ে রেখেছিলে। এখন তো আমি এসে গেছি। এখন তো আর তোমার নিজের বিপদে ফেলার কোনো দরকার নেই। লাবণ্য আর কোনো কথা বলল না। এতদিন হয়তো ও সত্যি জ্যোতিদার জন্যই পিন্টুর দায়িত্ব পালন করেছে, কিন্তু এখন ব্যাপারটা সেরকম নেই। শুধু জ্যোতিদা নয়, পিন্টু, সূর্য সবাই এর সঙ্গে জড়িয়ে আছে। পিন্টুর প্রতিও ওর মায়া পড়ে গেছে। ছেলেটা খুব ভালো, লাবণ্যকে ভীষণ ভালোবাসে। পিন্টুর সঙ্গে একদম দেখা করতে আসবে না এটাও ভাবতে পারে না। আর সূর্য যদি বিপদে পড়ে তাহলে কি ওর ক্ষতি নয়? কিন্তু এগুলো সূর্যকে বোঝাতে পারবে না। লাবণ্য মুখ নিচু করে প্লেটের উপরে অন্যমনস্কভাবে চামচ ঘোরাতে লাগলো। সূর্য সেটা লক্ষ্য করে বলল, চিন্তা নেই, আমি ছোটদাকে বলে তোমাকে সরিয়ে দেব না। তবে লাবণ্য, তুমি আমাকে ছাড়া পিন্টুর কাছে যাবে না, এটা প্রমিস করো। কারণ রাস্তায় কি বিপদ রয়েছে সেটা তুমি আমি দুজনের কেউই কিন্তু জানি না। এই কথাটাই যখন আমি বলছিলাম সকালে, একই জিনিস কি কাল তোমার সঙ্গে হতে পারতো না বলো? তীক্ষ্ণ গলায় বলল লাবণ্য। সূর্য মাথা নিচু করে প্লেটের দিকে দৃষ্টি রেখে বলল, হতে পারতো তো, সেটা তো আমি আগেই স্বীকার করেছি। বলতে হয়েছে সত্যি আমি বোকার মতোই করেছি কাজটা। ওই যে তুমি গাড়িতে আসতে আসতে একটু আগে বলছিলে না, ছোট থেকে ভুল করার পর আফসোস করি। সেটা বোধহয় সত্যি। ছোটবেলায় যেটাকে ভুল ভেবে সরে গিয়েছিলাম সেটার জন্য কিন্তু আজও আফসোস করছে। বাবা বড়দার ওইসব কথা জানার পরে মনে হয়েছিল আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না কখনো। যখন আরো জানলাম বাবার জন্য ছোট বউদের জীবনটা নষ্ট হয়ে গেছে, তখন কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছিল। যারা এই জঘন্য কাজটা করেছে তারা তো আমারই বাবা আর দাদা। আমার থেকে বেশি লজ্জা এর কার হবে বলো তো? মাঝে আমার থেকে বেশি লজ্জা, বেশি কষ্ট পেয়েছেন, সেটা তখন বুঝিনি। শুধু মনে হতো কবে এমন কোনো জায়গায় পালিয়ে যাব যেখানে কেউ আমাকে চেনে না। যখন সমাপ থেকে বাড়ি থেকে পালাতে সাহায্য করার জন্য
তোমার বাবা কি আমার বাবার কাছে অভিযোগ করেছিলেন, আর বাবা আমাকে বাড়ি ফিরতে বারণ করেছিলেন। তখন শুধু মনে হতো বাড়িতে না যেতে পারে, একবার অন্তত রাজপুরে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসে, তোমাকে জানিয়ে আসে যে তুমি আমার জন্য অপেক্ষা করো। কিন্তু যখন শেষ পর্যন্ত বাবার কুকীর্তি জেনে বাড়ি যাবার সুযোগ হলো, তোমার সামনে আর মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসই করতে পারলাম না। মনে হচ্ছিল, কি বলবো তোমাকে, যাদের জন্য তোমার দিদি জামাইবাবুর এত ক্ষতি হয়ে গেছে, তাদের আরেকজনের জন্য তুমি অপেক্ষা করো। সেটা বলা যায়? তুমি যদিও তাতেও আমার কথা ভেবেছ, বলেছ আমার বাবা দাদার অন্যায়ের জন্য আমি কেন সরে যাব, আমি কেন ক্ষমা চাইব। কিন্তু আমি জানতাম ওগুলো কথার কথা। তুমি বৌদির মতো, তোমার বাবার মতোই কখনো মন থেকে আমাকে ক্ষমা করোনি। ওগুলো কথার কথা ছিল, আমি তোমাকে এমনিই বলেছিলাম। এটা তুমি এখনো মনে করো? যাকে এখন আর এসব কথা নতুন করে আলোচনা করে লাভ কি বলো? এসব আলোচনায় আর আমার কোনো উৎসাহ নেই। বিরক্ত গলায় বলল লাবণ্য। সূর্য মাথা নাড়ল। লাবণ্যর মুখের দিকে না তাকিয়ে নিচু গলায় বলল, তুমি করতে না চাইলে আমি করতে চাই, কারণ আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে। আমি জানি তোমার আমার উপরে ক্ষোভ আছে, তার এই বহিঃপ্রকাশ হিসেবে সবসময় আমার যে কোনো কথার প্রতিক্রিয়া তুমি রাগ প্রকাশ করো। এতে তোমার কোনো দোষ নেই লাবণ্য, এটা তো স্বাভাবিক, তাই না? ভেবে দেখলে আমাদের পরিবারের সবাই মিলে তোমাদের সবাইকে ঠকিয়েছে। বাবা একসময় কাকা কাকিমাকে খুন করেছিলেন বর্দার জন্য। ছোটদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। বাবাই কিন্তু ছোট বৌদির পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন বিয়ে ঠিক হবার পরে। আর কত বলবো, ছোটদা ছোট বৌদি বাদ দিয়ে যদি আমি সব থেকে ধরি, তাহলে তোমাদের বাড়িতে মাসিমাই তো আমাকে ওর সঙ্গে দেখা করতে দিয়েছিলেন আড়ালে। কখনো ভাবেননি নিশ্চয় আমি ওকে পালাতে সাহায্য করব। সেটাও তো এক ধরনের অপরাধী। আমি ওনাদের বিশ্বাস ভঙ্গ করেছিলাম। আজও মেসোমশাই আমাকে ক্ষমা করেননি, আমি জানি। কারণ যিনি নিজের মেয়ে জামাইয়ের সঙ্গে সম্পর্ক রাখেননি, তিনি যে আমাকে ক্ষমা করবেন সেটা ভাবাই উচিত নয়। এত কিছুর পরেও কিন্তু দেশ ছেড়ে গিয়েও ভালো ছিলাম না। সেখানে নিজেকে ভীষণ এসকেপিস্ট মনে হতো। মায়ের যখন সবচেয়ে বেশি আমাকে দরকার ছিল, তখন আমি তাকে সময় দিতে পারলাম না। অথচ বাবা ঠাকুমার বিরুদ্ধে দাঁড়িয়ে মা আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন। তার নিজের জীবনও তো খুব ভালো কাটেনি কখনো, তবু তার বিপদের সময়ে আমি থাকিনি, পালিয়ে গিয়েছিলাম। তুমি হয়তো খুব দুঃখ পেয়েছিলে আমি এতটা খারাপ হতে পারি, সেটা বোধহয় ভাবনি কখনো। জানি এত বছর পরে ক্ষমা চাওয়ার বা না চাওয়াতে তোমার কিচ্ছু যায় আসে না, কারণ তুমি তোমার জীবনে অনেক এগিয়ে গেছো। তবুও ভেবেছিলাম কোনোদিনও সুযোগ এলে বলবো তোমাকে, পারলে সেই সময়ের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা করে দিও। জানি না তুমি এখন আমার সম্পর্কে কি ভাবো, তবে এটুকু বলতে চাইছে, তুমি যাই ভাবো না কেন তাতে আমার কোনো অসুবিধা নেই। তুমি যদি যোগাযোগ নাও রাখতে চাও, তবে প্রয়োজনে আমাকে ফোন করো অবশ্যই। এবার ঠিক করেছে আর কাউকে বিপদের মধ্যে রেখে পালাবো না। যাই হোক না কেন, পিন্টুর কাছে তুমি আমাকে ছাড়া আসবে না। লাবণ্য কয়েক মুহূর্ত সূর্যর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি তার মানে আমাকে সাহায্য করে আমার বিপদে পাশে থেকে তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছো? যে ভুলগুলো করে তুমি পালিয়ে গিয়েছিলে সেগুলো এখন মিটিয়ে ফেলতে চাইছো? কিন্তু বিশ্বাস করো, ওগুলো নিয়ে আর আমি ভাবি না। সেই বয়সও আমার আর নেই। আমি তোমাকে প্রথম দিনই একটা কথা বলেছিলাম, আমি অনেক বছর একাই সব সমস্যার মোকাবেলা করেছি। হয়তো সময় লেগেছে, ভুল করেছি, ভুল করতে করতে শিখেছি, কিন্তু দিনের শেষে আমি জানতাম যে এগুলো সমাধান আমাকে নিজেকেই করতে হবে। সেইভাবেই আমি নিজেকে প্রস্তুত করেছি। আজ এত বছর পর তুমি কিছু দিনের জন্য এসে সেই অভ্যেসটা খারাপ করে দিও না। আর আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। মনে করো ওসব কথা আমি কবেই ভুলে গেছি। সত্যি বলতে কি, রাজপুর আমার জীবন থেকে অনেক বছর আগেই মুছে গিয়েছে। ওখানে কোনো স্মৃতিকেই আমি আর মনে রাখতে চাই না। কিছুদিনের জন্য কেন লাবণ্য? আমি তো সবসময় তোমার পাশে থাকতে চাই। একবার ভুল করলে সে ভুল সংশোধন করে নেবার সুযোগ কি আর পাওয়া যায় না? তখন ছেলে মানুষের বুদ্ধিতে যে ভুলগুলো বিরাট বড় মনে হয়েছিল, ভেবে দেখেছে সেগুলো আসলে ভুল ছিল না, শুধুমাত্র অপরিণত মস্তিষ্কের বোকামে ছিল। পালিয়ে গেলেই কেউ আমাকে চিনবে না, এরকম ভাবাটা যে কত বড় বোকামি, সেটা এখন বুঝে। পৃথিবীর কোনো কোণে লুকিয়ে থেকেও যে আমি আমার পিতৃ পরিচয় আমার জীবন থেকে কখনো মুছে ফেলতে পারবো না, সেটা তখন বোঝার মতো বয়স হয়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ পরিণত হয়। আমিও যেমন হয়েছে, তুমি তো পরিণত হয়েছ, তাই না? তোমারও কি এখন মনে হয় না
যে ওই বয়সে ওই বোকামিগুলো স্বাভাবিক। আবার এই বয়সে ওই বোকামিগুলোকে ভুলে যাওয়াটাই পরিণত হওয়ার লক্ষণ। মানুষ মাত্রই তো ভুল করে, আমিও করেছিলাম। এখন তো সেই জন্যই সবসময় আফসোস করি। মনে হয় তখন যদি তোমাকে ফিরিয়ে না দিতাম তাহলে আজ এতটা খারাপ জীবন হয়তো কাটাতাম না। আমার জীবনে বা কি হয়েছে বলতো? জীবনের অর্ধেক সময় তো সবার থেকে আলাদা থেকে কেটে গেল। হিসাব করে দেখেছি প্রায় 11 বছর বাড়িতে সেইভাবে যাইনি। আর তুমি এই যে বললে রাজপুর তোমার জীবন থেকে মুছে গেছে, আমি একসময় তাই ভেবেছিলাম। এত বছর পরে অনুভব করি রাজপুর মুছে গেছে। কিন্তু তুমি তো মুছে যাওনি। স্মৃতি মুছে ফেলায় কি অতই সহজ লাবণ্য? যদি হতো তাহলে আজ তুমি আমি দুজন দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিতাম, এখানে মুখোমুখি বসে থাকতাম না। আমিও জানি, তুমিও জানো, স্মৃতি মোছা যায় না, কোনোদিনও যায় না। শুধু ভুলে যাওয়ার ভান করে আমরা দুজনই দুজনকে ঠকাচ্ছে। ম্লান গলায় বলল সূর্য। লাবণ্যর চোখ জল ভরে আসছিল। লাবণ্য অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, যদি সত্যি তাই হতো তাহলে কলকাতায় ফিরে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে, কিন্তু করনি তো। করতাম, অবশ্যই করতাম, কিন্তু তোমার মুখোমুখি হবার সাহস সঞ্চয় করতে সময় লাগতো। সেটুকু সময় নিজেকে দিতে চেয়েছিলাম। কাউকে ফিরিয়ে দেওয়াটা যতটা কঠিন, ফিরিয়ে দিয়ে আবার ফিরে আসতে চেয়ে তার মুখোমুখি দাঁড়ানোটা আরো কঠিন। তার জন্য সাহস লাগে। সে সাহস এই মুহূর্তে আমার ছিল না। তোমার খবর সবসময় রেখেছে, কিন্তু কিভাবে সামনে গিয়ে দাঁড়াবো সেটা ঠিক করতে পারেনি। লাবণ্য ম্লান হাসলো। টেবিলের উপর থেকে নিজের ব্যাগটা তুলে নিতে নিতে অন্যদিকে তাকিয়ে বলল, এটাও একটা অজুহাত বটে, এর উপরে তো আর কোনো কথাই চলে না। যাকে ছেড়ে দাও, কথায় কথা বাড়ে। চলো এবার উঠে পড়ি, না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তুমিও তো ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছো, নিশ্চয়ই টায়ার্ড হয়ে পড়েছো। তাছাড়া রাতে তো হসপিটালেও যেতে হবে। সূর্য লাবণ্যর তুলে নেওয়া ব্যাগটা টেনে ধরে বলল, বসে লাবণ্য, আজ যখন কথাটা উঠলই তবে সেটা শেষ করতে দাও। হয়তোবা বারবার এরকম সুযোগ আসবে না। বিশ্বাস করো, এটা অজুহাত নয়, এটা সত্যি। সেটা তুমিও জানো। কখনো কখনো মুখোমুখি হওয়া সত্যি কঠিন, কিন্তু যদি দুজনের দুজনকে প্রয়োজন না থাকতো তাহলে আমার জন্য চিন্তা করে তুমি ভোরবেলা আমার বাড়িতে ছুটে যেতে না, বা আমিও রাজপুর থেকে ফিরে বাড়িতে না ঢুকে তোমার কলেজে মেসে তোমাকে খুঁজতে যেতাম না। এইগুলো প্রমাণ করে যে আমরা দুজনেই দুজনের জন্য টেনশন করছে। আর আমরা কাদের জন্য দুশ্চিন্তা করি বলো তো? যাদের আমরা ভালোবাসি। এরপরও হয়তো তুমি তোমার ছুটে যাওয়ার কারণ হিসেবে অন্য কোনো যুক্তি খাড়া করবে, করলে করতে পারো, তবে আমি কোনো যুক্তি খাড়া করব না। আমি স্বীকার করছি, আমি তোমার কলেজে বা মেসে তোমাকে খুঁজতে ছুটে গেছিলাম, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। এই জীবনে তোমাকে মুছে ফেলা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। বিকেল 3টার আগে অফিস খুলবে না, ততক্ষণে গাড়িতে বসে থাকি। এত দূর এসে আর কথা না বলে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। গাড়ির দরজা খুলে ঢুকতে ঢুকতে বলল সূর্য। লাবণ্য কোনো উত্তর দিল না। রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠার পরও লাবণ্য কথা বলেনি। সূর্যর রেস্তোরাঁয় বসে কথাগুলো শোনার পর থেকে লাবণ্য চুপ করে আছে। কথা বলতে বলতে প্রায় 2টো বেজে গিয়েছিল। সূর্যর কথা শেষ হবার পরে লাবণ্য ব্যাগ নিয়ে উঠে পড়ে শান্ত গলায় শুধু বলেছিল, চলো, 2টো বেজে গেছে, এবার দেরি হয়ে যাবে। সূর্য দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়েছিল। লাবণ্য ওকে বিশ্বাস করে নাও জানে। গাড়ি চালাতে চালাতে আর চোখে যতবার তাকিয়েছে ততবার লক্ষ্য করেছে লাবণ্য সামনের রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বসে আছে। লাবণ্য কি ওর বলা কথাগুলো আদৌ শুনল? সূর্যের মনটা খারাপ হয়ে যাচ্ছিল। লাবণ্য মনে মনে কিছু ভাবছে। ও কি কথাগুলো বলে ভুল করলো? লাবণ্য এবার নিজেকে আরো দূরে সরিয়ে নেবে না তো? লাবণ্য স্থির দৃষ্টিতে সূর্যের মুখের দিকে তাকিয়েছিল। ঠিকমতো ভেবে দেখলে ও ঠিক তাকিয়েও ছিল না। সূর্যের বলা কথাগুলো যেন ওর কানে ঠিকমতো পৌঁছাতে পারছিল না। লাবণ্য কেমন যেন হয়ে গিয়েছে সেটাও নিজেও বুঝতে পারছে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসেও যেন ওই কথাগুলো শুধুই কানে বাজছে। যে কথাগুলো শোনার জন্য এতদিন অপেক্ষা করেছে, আজ সেগুলো কি সত্যিই শুনলো, নাকি বহু বছর ধরে দেখে চলা সেই স্বপ্নটার মতো ঘুম ভেঙে দেখবে ওর এক কামরার ছোট ঘরটায় খাটে শুয়ে রয়েছে। মনে মনে সেই কোন ছোটবেলার রাজপুরে ফিরে গিয়েছিল লাবণ্য। কয়েক মুহূর্তের মধ্যে যেন বহু পুরনো স্মৃতিরা ভিড় করে ফিরে আসছিল। লাবণ্য তখন কত বোকা ছিল। সূর্য তো কোনোদিনও ওকে মুখে ভালোবাসার কথা বলেনি, শুধু অধিকার বোধ দেখিয়েছিল ওর উপরে। তার হঠাৎ করে গাছের আড়ালে টেনে নিয়ে গিয়ে চুমু খাওয়াকেও ভালোবাসা বলে ভেবেছিল কিশোরী লাবণ্য। তাকে মেনেও নিয়েছিল, সারা জীবন মাথা নিচু করে থাকতে চেয়েছিল সূর্যের কাছে।
সূর্যর ফেলে যাওয়া খাতার পাতার ভেতরে ভেতরে ছড়িয়ে থাকা টুকরো টুকরো লেখায় নিজের নাম দেখতে পেয়ে খুশি হয়েছিল। কত কিছু ভেবে নিয়েছিল, সূর্যকে ঘিরে ভবিষ্যতের একটা সুন্দর ছবি সাজিয়েছিল মনে মনে। আবার একদিন হঠাৎ করেই সেই ছবিটাকে চুরমার করে দিয়ে সূর্য চলে গিয়েছিল লাবণ্য জীবন থেকে। তারপরেও কতদিন তো তারা একই শহরে জীবন কাটিয়েছিল। লাবণ্য প্রতি মুহূর্তেই অপেক্ষা করেছে, ভেবেছে হঠাৎ করে একদিন সূর্য তার সামনে এসে দাঁড়াবে, নতুন করে দেখাবে তার অধিকার বোধ। কিন্তু সূর্য আসেনি। লাবণ্য নিজের অগোছালো জীবনকে গুছিয়ে নিয়েছে ধীরে ধীরে, কিন্তু স্বপ্নগুলো ওকে কখনো ছেড়ে যায়নি। সূর্য এটা ঠিক বলেছে, স্মৃতি কখনো মুছে ফেলা যায় না। মুখে না প্রকাশ করলেও লাবণ্য নিজেও সেটা মনে মনে জানে। সূর্যকে মুছে ফেলার পক্ষেও কখনো সম্ভব নয়, কিন্তু ওর ভয় হয়, নতুন করে ভরসা করতে ইচ্ছে হয় না। এত কষ্টে গুছিয়ে তোলা জীবনটা নিয়ে নতুন করে ছিনিমিনি খেলতে ভয় লাগে লাবণ্যর। যদি সূর্য আবারও চলে যায় কোনোদিনও, যদি পরে কখনো মনে হয় ও ভুল করেছে আবার, তখন কি করবে লাবণ্য? এই বয়সে আবারও নিজেকে জোর করে টেনে তুলতে পারবে না ও, এতটা মনের জোর ওর নেই। কিন্তু সূর্যকে ফিরিয়ে দেবেই বা কি করে, সেই ক্ষমতাও তো লাবণ্যর নেই। হয়তো এটাই শেষ সুযোগ। লাবণ্য ফিরিয়ে দিলে যদি সূর্য আর কখনো ফিরে না আসে ওর কাছে, সেটাও বা ও কি করে সহ্য করবে? ও তো সূর্যের জীবনে অন্য কারোর নাম শুনলেই কষ্ট পায়। মনীষার সঙ্গে সূর্যের আদৌ কখনো কোনো সম্পর্ক ছিল কিনা লাবণ্য জানতে পারেনি, তবুও ওকে দেখে বুকের ভেতরে জ্বালা ধরার অনুভূতি হয়েছিল ওর। যখন সূর্য বিদেশে ছিল তখন তো জানতো সূর্যের জীবনে ওর কোনো জায়গা নেই। তাও তো ও সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেছে যেন দিদির মুখে ওকে কখনো সূর্যর বিয়ের খবর না শুনতে হয়। মনে মনে কল্পনা করেছে যেদিনও সূর্যর জীবনে অন্য কারোর আসার কথা শুনবে সেদিন ওর কেমন লাগবে। লাবণ্য দোলাচলে ভুগছিল। মনের একটা অংশ ওকে যুক্তিবাদী হতে বলছে, প্রাণপণে বাধা দিচ্ছে, আবেগে ভেসে যেতে বারণ করছে, সাবধান করছে, বলছে এত বোকামি করো না লাবণ্য, ভুল থেকেও শিক্ষা নাওনি তুমি, আবার বিশ্বাস করতে চাইছো একে। কিন্তু মনের অন্য অংশের জোর যেন অনেক বেশি। যুক্তিকে দূরে সরিয়ে দিয়ে আবেগ ক্রমশ লাবণ্যকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। মনের সেই আবেগ তাকে বেহিসাবি হতে বলেছে। বারবার বলতে চাইছে সূর্য চলে গেলে তুমি বাঁচবে তো লাবণ্য। সূর্য ক্ষমা চেয়েছে, ফিরতে চাইছে, তাকে একবার অন্তত সুযোগ দেওয়া উচিত। ওকে যেতে দিও না, আটকে রাখো, নাহলে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে লাবণ্য। তখন থেকে কি ভাবছো লাবণ্য? আমি যা বললাম সেগুলো কি তুমি বিশ্বাস করলে না? এর থেকে স্পষ্ট করে আর কি বলবো বলো? মরিয়া গলায় প্রশ্ন করল সূর্য। লাবণ্য একটা ঘোরের ভেতর থেকে বেরিয়ে এলো, স্বগতোক্তির মতো করে বলল, জানি না, বিশ্বাস, ভরসা, আস্থা, এসব শব্দগুলোর আমার জীবনে কোনো মূল্য নেই। সূর্য দুহাতে কপালের চুল মাথার পেছনের দিকে সরাতে সরাতে হতাশ গলায় বলল, এই কথাগুলো হয়তো আমার প্রাপ্য লাবণ্য, তাই তুমি ভুল বলছো এটা বলবো না। বলার কোনো জায়গা নেই, তবে এটুকু বলতে পারি, তুমি একজন অপরিণত মস্তিষ্কের তরুণের সঙ্গে একজন পরিণত পুরুষকে গুলিয়ে ফেলছো বোধ হয়। হতেও পারে, হয়তো তুমি ঠিকই বলছো। আসলে এত কিছুর যুক্তি বুদ্ধি দিয়ে ভেবে দেখার মতো মানসিক অবস্থা আমার এই মুহূর্তে নেই। কাল রাত থেকে আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি সেটা তুমিও নিশ্চয়ই বুঝেছো। তাই তুমি ঠিক না সেটা আমি নিজেও এই মুহূর্তে বুঝতে পারছি না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল লাবণ্য। সূর্য লাবণ্যর কোলের উপরে রাখা লাবণ্যর হাতটা নিজের দুহাতে নিয়ে বলল, জানি সেটা, তাই শুধু আমার মনের কথাটাই বললাম তোমাকে। তোমার মনের কথা জানতে চেয়ে জোর করিনি। জানি হঠাৎ করে অতীত সামনে এসে দাঁড়িয়ে বর্তমান হওয়ার দাবি করলে সেটা মন থেকে মেনে নিতে সময় লাগে। তুমি সময় নিয়ে ভাবো লাবণ্য, তোমার মনের কথা জানতে চাওয়ার আমার কোনো দ্বারা নেই। আমি শুধু আমার কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম যাতে তুমি আমাকে ভুল না বোঝো। আমি কি তোমায় সবসময় ভুল বুঝি বলে তোমার মনে হয়? ক্লান্ত গলায় বলল লাবণ্য। সূর্যর হাতের মুঠিতে ধরে থাকা লাবণ্যর হাতটায় জোরে চাপ দিয়ে বলল, ভুল বোঝো লাবণ্য, সবসময় ভুল বোঝো। ভুল না বুঝলে আমার উপরে সবসময় এত রেগে থাকতে না। আর সকলের কথাই ধরো, ভুলই তো বুঝলে আমাকে। তুমি যা বুঝলে তাই তোমাকে বলতে চেয়েছিলাম। তবুও দেখো, আমি তোমার ভুল ভাঙাতে ছুটে এলাম, কারণ আমি জানতাম এ রাগ আসলে তোমার রাগ নয়, কাল রাত থেকে হওয়ার টেনশনের বহিঃপ্রকাশ। রাগ করে চলে এসে তুমি নিজেই আসলে সবচেয়ে বেশি কষ্ট পাবে। আমি যদি না আসি তাহলে সেই রাগ, সেই কষ্ট তোমাকে আরো কঠিন করে দেবে। তুমি আরো বেশি করে নিজেকে গুটিয়ে নেবে। তুমি সবটা জানো তাই না? সত্যি সব জানি। জানি তুমি একদিন আমার জন্য কত কষ্ট পেয়েছ, সেজন্য তোমাকে আর নতুন করে দুঃখ দিতে চাই না। একটা কথা বলবো লাবণ্য, বিশ্বাস করবে? লাবণ্য মুখে কিছু না বলে তাকিয়ে রইল। সূর্য আবারও বলল, মা আমাদের সম্পর্কের কথাটা জানতো। অনেকদিন আগে স্বপন একদিন রাগে বলে দিয়েছিল
মা যদিও আমাকে সে নিয়ে কখনো কিছু বলেনি, বিদেশে থাকতে প্রতি রবিবার মাকে ফোন করতাম। মা কিন্তু কখনো আমাকে বিয়ের কথা বলেনি। মা যেন জানতোই আমি বিয়ে করব না, বরং তোমার খবর দিত নিজ থেকে। তোমার পড়াশোনা, চাকরি পাওয়া সব খবর আমি মায়ের কাছে পেয়েছি। তবে মা যেহেতু বাবার মৃত্যুর দিন আমাকে বৌদির কাছে ক্ষমা চাইতে দেখেছিল, সে তো আমার বিয়ের প্রসঙ্গ কখনো তুলত না। তবে মা বোধ হয় আমার মনের কথা বুঝতে পারত, তাই তোমার বেঁচে থাকার গল্প করত। সেসব গল্পের শেষে প্রায় বৌদির তোমার বিয়ের জন্য চিন্তিত হওয়া আর তোমার বিয়ে না করতে চাওয়ার গল্প থাকত। মনে হতো মা দূর থেকে মুখে কিছু না বলে আমাকে সান্ত্বনা দিতে চাইত। আমার একটা অদ্ভুত স্বস্তি বোধ হতো। আর প্রতিবার ফোন রাখার পরে আমার কলকাতায় ফিরে আসতে ইচ্ছে করত। মায়ের জন্য তোমার মন খারাপ হতো। ফেরোনি তো তবু? আজ তো তুমি নিজের প্রয়োজনে ফিরেছো। প্রয়োজন মিটে গেলে হয়তো আবার ফিরে যাবে। তখন আমার কি হবে বলতে পারো? আমি বারবার নিজেকে গোছাতে পারবো না, এত শক্তি নেই আমার। ক্লান্ত গলায় বলল লাবণ্য। সূর্য লাবণ্যর দিকে ফিরে সোজা হয়ে বসে বলল, এরকম হবে না লাবণ্য, তুমি জানো আমি নিজের প্রয়োজনে ফিরিনি। ছোটদা মা আমাকে ডেকেছিল, তাই ফিরেছে। আমি কখনো সম্পত্তির ভাগ চাইনি। ছোটদা জানে আমি আমার ভাগের একটা পয়সাও নিইনি আজ পর্যন্ত। যা রোজগার করেছে সেটা আমার মতো একা মানুষের জন্য যথেষ্ট। তবু আমি ওদের জন্যই ফিরেছিলাম। ভেবেছিলাম মা যে কটা দিন বেঁচে থাকবে এখানে থেকে যাব, তারপর আবার ফিরে যাব। দিনের শেষে ঘরে ফিরে যদি কেউ অপেক্ষায় নাই থাকে, তাহলে বিদেশের সঙ্গে দেশের কোনো পার্থক্য নেই। তোমার ইচ্ছে আমার জানা ছিল না। আজ যদি তুমি থেকে যেতে বলো, তাহলে আর কখনো ফিরবো না লাবণ্য, সারা জীবন থেকে যাব। লাবণ্য কয়েক মুহূর্ত সূর্যর মুখের দিকে তাকিয়ে থেকে ম্লান হাসল। তুমি যখন ফিরিয়ে দিলে তখন প্রথম প্রথম পাগল পাগল লাগতো আমার। কলকাতার কলেজে ভর্তি হয়ে মনে হতো তোমার কলেজের সামনে ছুটে যাই, গিয়ে বলি আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। দিকে ঘুরিয়ে ফিরিয়ে তোমার খবর জানতে চেয়েছি, কতবার হোস্টেলের জানলায় চোখ রেখে বসে থেকেছি। মনে হতো তুমি ঠিক আসবে, কিন্তু তুমি তো আসোনি। বাসে ট্রামে পেছন থেকে তোমার মতো কাউকে দেখলে ছুটে যেতাম। মনে হতো পেছন ঘুরে তাকালেই দেখবো ওটা তুমি। তারপর একদিন সর্দির কাছেই জানলাম তুমি চলে গেছো। ব্যাস, আমার সব অপেক্ষা শেষ হয়ে গেল। বুঝে গেলাম আর তুমি ফিরবে না। ফিরলেও সেই জীবনে আমার আর কোনো জায়গা থাকবে না। তখন বাধ্য হয়ে নিজেকে গোছাতে শুরু করলাম। জানতাম প্রচুর পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, না হলে বাবা জোর করে বিয়ে দিয়ে দেবেন। নিজের পায়ে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। বুঝেছিলাম এবার আর আমাকে কেউ আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে পারবে না। জানো আমার কলিগরা আমায় কি বলে? বলে আমি নাকি খুব স্ট্রং, খুব শক্ত মনের মেয়ে আমি। কিন্তু একটা কথা কি জানো, যখন স্ট্রং হওয়া ছাড়া তোমার জীবনে কোনো অপশন থাকে না, তখন তো স্ট্রং হতেই হয়, তাই না? আজ সেই জায়গাটায় আমি নিজেকে নিয়ে গিয়েছি, অনেক কষ্ট করে, অনেক দিনের চেষ্টায়। সব জানি, বলছি সব, তাই আমি তোমাকে জোর করব না। তবে এটুকু বলতে পারি, আমি এখানেই থাকবো। আমার প্রয়োজন মিটে গেলে থাকবো। এবার অন্য কথা বলছে, তুমি যতদিন না নিজের মুখে আমাকে চলে যেতে বলছো, যতদিন না তোমার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করতে বলছো, ততদিন আমি থাকবো। যদি কখনো এমন দিন আসে সেদিন তুমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবো, সেদিন আমায় জানিও, আমি সরে যাব। আর যদি না বিশ্বাস করতে চাও, তাহলে তোমার বন্ধু হয়েই না হয় থেকে যাবো সারা জীবন। বিশ্বাস না করো, বন্ধু হিসেবে ভরসাটুকু রেখো। আগে না হয় ভরসাটুকু অর্জন করি। এবার মৃদু হেসে বলল সূর্য। লাবণ্য এতক্ষণে হাসল। বড্ড ভয় পাই পাছে আবার বিশ্বাস করে নতুন করে ভুল করি। তবে বন্ধু তোমাকে আমি সব সময়ই ভেবেছি, তাই তোমার বিপদে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। ভোরবেলায় ছুটে গেছি। আমি ভাবছিলাম তুমি তোমার ছুটে যাবার পেছনে ঠিক কিছুতে খারাপ করবে। বন্ধু ভেবে তাই সই। তোর বন্ধু হতে পারাটাও কিন্তু আমার কাছে খুব আনন্দের। সূর্যর গলায় কৌতুক ছিল। লাবণ্য একটু চুপ করে থেকে বলল, হয়তো আমার অবচেতন মনে এখনো তোমার প্রতি একটা টান রয়ে গেছে, যার জন্য আমি তোমার বিপদে বারবার ছুটে যাই। সেটাও হয়তো ভালোবাসাই, কিন্তু আমি নিজে সেটা মানতে চাইনি কোনোদিনও। মনে হতো তুমি যদি সেটা বুঝতে পারো, তাহলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। আজ যখন তুমি নিজে থেকে তোমার মনের কথা বলছো, তখনও আমার নিজের ভেতরে বিশ্বাস অবিশ্বাসের একটা দ্বন্দ্ব চলছে। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতে পারবো না, শুধু এইটুকু বলছি তুমি সঙ্গে থাকলে আমার নিশ্চিন্ত লাগে। মনে হয় আমার যেন আর কোনো দায়িত্ব নেই, তাই এই ভরসাটুকু রেখো। হঠাৎ করে সঙ্গ ছেড়ে দিও না।
সূর্য কিছু বলতে যাচ্ছিল এমন সময় রাস্তার উল্টো দিকের বড় বাড়িটার অফিস ঘরের দরজাটা খুলে গেল। একজন অল্প বয়সী ছেলে বেরিয়ে এসে হাত নেড়ে সূর্যকে ডাকলো। একটু জোরে বলল, স্যার চলে আসুন। কি ব্যাপারে কথা বলতে চাইছিলেন যেন? সূর্য কবজি উল্টে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কাটায় কাটায় 3টে। ছেলেটাকে হাত নেড়ে আসছে ইশারা করে। তখনও লাবণ্য ধরে থাকা হাতটায় আরেকবার চাপ দিয়ে বলল, সঙ্গ ছেড়ে যাব না যতদিন না তুমি নিজের থেকে যেতে বলবে। তুমি নিশ্চিন্তে থাকো, এবার থেকে সব দায়িত্ব আমার। বার্থ সার্টিফিকেট তো কিছুই নেই, গ্রামের বাড়িতে হয়েছে তো। তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এনে দেখাতে পারি আপনাকে, আর কিছুদিনের মধ্যেই হাতে পেয়ে যাবে। টেবিলের উল্টো দিকে বসে থাকা ভদ্রলোকের এগিয়ে দেওয়া ফর্মটা টেনে নিয়ে ফিল আপ করতে করতে বলল সূর্য। ভদ্রলোক ঘাড় কাত করে বললেন, তাহলেই হবে। তবে মাও এখানে নেই যখন, আপনি গার্ডিয়ানের সইটা করে দিন। মাও নেই বলেই তো ছুটিতে কোথাও যাবার জায়গা নেই স্যার। নাহলে এত বড় ছুটিতে কেউ হোমে থাকে বলুন? মাথা নিচু করে সই করতে করতে বলল সূর্য। ভদ্রলোক সহমত হলেন। জিজ্ঞাসা করলেন, সে ঠিক, মা কি অনেক দূরে থাকেন নাকি? হ্যাঁ, অনেকটাই দূরে। কলকাতা আসেন না বললেই চলে। সূর্যর কথায় ভদ্রলোক একটু চিন্তিত হলেন। কপাল কুঁচকে বললেন, বুঝলাম, কিন্তু যেহেতু মা জীবিত আছেন সেহেতু ওনার একটা কনসেন্ট লেটার তো দরকার ছিল স্যার। বোঝেনি তো, সরকারি সাহায্যপ্রাপ্ত হোমটন হয়ে আমরা, ফলে বিভিন্ন কারণে লোকজন আমাদের পিছনে পড়ে থাকে। এই একটু ভুলত্রুটি পেলেই এটাকে তুলে দেওয়ার সুযোগ খোঁজে। মায়ের অনুমতি ছাড়া ছেলেকে এখানে রেখেছে জানলে আবার ছেলে পাচারের কেস দিয়ে জেল খাটিয়ে ফেলবে এক্ষুনি। আপনি একটা কাজ করুন স্যার, পরীক্ষা শেষ হতে তো এখনো সময় আছে, তার মধ্যে মাকে একবার এসে সই করে যেতে বলুন। লাবণ্য একটু দূরে একটা কাঠের বেঞ্চে বসে সূর্যর সঙ্গে ভদ্রলোকের কথোপকথন শুনছিল। মাঝে মাঝে তার চোখ ঘরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। ঘরটা বেশ বড়সড়, দেয়ালে টাঙানো মনীষীদের ছবি, পাশে একটা বড় জানালা। জানালা দিয়ে রাস্তার অন্যদিকে রাখা সূর্যর গাড়িটা দেখা যাচ্ছে। ওর মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ছিল। আজ অনেক বছর পরে ওর যেন কোনো দায়িত্ব নেই। ও যেন শুধুই সূর্যর সঙ্গে ঘুরতে এসেছে এখানে। এতক্ষণ পরে ভদ্রলোকের কথা শুনে লাবণ্য জিজ্ঞাসা করলো, মাকে নিয়ে আসাটা কি খুব বেশি জরুরি? আসলে মা তো অনেক দূরে থাকেন, বারবার আসা যাওয়া করা ওনার পক্ষে সম্ভব নয়। অন্য কিছু ব্যবস্থা করা যায় না? ওর স্কুলে কিন্তু আমিই গার্ডিয়ান, এবং আমি আগামী 2 বছর থাকবো। এখনো তো ক্লাস 12 পর্যন্ত ওই স্কুলেই থাকবে। ভদ্রলোক খানিকক্ষণ নিজের কপাল 2 আঙ্গুলে টিপে ধরে থেকে বললেন, আচ্ছা, একটা কাজ করা যাক তাহলে, একদিন বরং ছেলেকে সাথে নিয়ে আসুন। আচ্ছা, একটা কাজ করা যাক তাহলে, একদিন বরং ছেলেকে সঙ্গে করে নিয়ে আসুন না। সে যদি নিজে এখানে থাকতে কনসেন্ট দেয় তাহলে আমরা না হয় ঝামেলা পড়লে ওকেই সামনে নিয়ে আসবো। আর কিছু না হলে দুলালবাবু তো আসেনি, উনি তো আপনাদের কথা অনেক আগে আমাকে বলে রেখেছিলেন। উনি তখন কিছু একটা ব্যবস্থা করবেন না হয়। দুলালবাবুর সম্পর্কে কোনো তথ্য লাবণ্য বা সূর্যের কাছে ছিল না। সূর্য একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, দালাল বাবুকে? সে কি, যার রেফারেন্স এখানে সিট বুক করেছেন তার নামই জানেন না? দুলালবাবু মানে আমাদের দুলাল দত্ত। কে না চেনে ওনাকে? তবে আপনারা তো কলকাতার মানুষ, তাই বোধহয় জেলার নেতাদের চেনেন না। উনি তো এই মুহূর্তে আমাদের জেলার সর্বসেরা বা সর্বোচ্চ, সেই কবে থেকে আমাদের বলে রেখেছেন। আপনারা এসে যার নাম করলেন সেই জ্যোতিশেখর বাবু তো রাজপুর থেকে ওনার দলের বোধায়ক হয়ে দাঁড়াচ্ছেন শুনলাম। আপনিও কি রাজপুরে থাকেন নাকি? একটু বিস্মিত গলায় জিজ্ঞাসা করলো সূর্য। ভদ্রলোক মাথা নাড়লেন, হেসে বললেন, থাকতাম এক সময়, তবে ঠিক রাজপুর নয়, আরো অনেকটা ভিতরের দিকে। রাজপুর থেকেও প্রায় ঘন্টাখানেক লাগে। এখন আর কেউ নেই, তবে বাড়িটা ছিল। তিন কুলের কেউ নেই, তাই সেসব ফেলে রেখে কলকাতায় চলে এলাম। দুলালবাবু আমার অনেক দিনের পরিচিত, উপকারী মানুষ বটে। বাবাকে দাদা বলে ডাকতেন। আমার পরিবারের জন্য একসময় অনেক কিছু করছেন। তাই যখন আমি অনাথ বাচ্চাদের জন্য কিছু করার কথা ভেবেছিলাম তখন উনিই এগিয়ে এসেছিলেন এই জমিটা ওনারই ব্যবস্থা করে দেওয়া। ওনার কথা আমি ফেলতে পারি না। সূর্য হেসে নমস্কার জানিয়ে উঠে আসছিল। ভদ্রলোক পেছন থেকে ডাকলেন। এগিয়ে এসে নিচু গলায় বললেন, এই ছেলেটির সম্বন্ধে আমি সবকিছু জানি। দুলালবাবু আমাকে বলে দিয়েছেন, চিন্তা করবেন না, ছেলে আপনাদের সুরক্ষিতই থাকবে।
তবুও আমি কোনো রিস্ক নিতে চাই না। বলা যায় না, খবর তো বাতাসে ছড়ায়। কেউ যদি আমি ছেলেটিকে আটকে রেখেছি এই অজুহাতে গন্ডগোল পাকিয়ে ওকে নিয়ে যেতে চায়, তার জন্য কনসেন্ট লেটারের কথা বলেছিলাম। একদিন সময় মতো এসে ওইটা দিয়ে একটা ফর্মে একটা সই করে নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। সূর্য একটু থমকে গেল, ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, এরকম সম্ভাবনা আছে নাকি? জানি না, তবে সাবধানের জানি না বটে, তবে সাবধানের মার নেই। দলের মধ্যেই উপদল। এখানে তিরিংধর তো, ওখানে দুলাল দত্ত। কার পাল্লা ভারী সে তো সময়ই বলবে। আমি তো সাধারণ মানুষ, পাশা পাল্টে যেতে কতক্ষণ। তাই সব দিক দিয়ে নিজেকে সেফ রাখার চেষ্টা আর কি। আমাকেও তো কলকাতা শহরে বেঁচে পড়তে থাকতে হবে নাকি? সূর্য আর কথা বাড়ালো না, ঘর থেকে বেরিয়ে এলো, পেছনে পেছনে লাবণ্য। গাড়ির দরজা খুলে বসতে বসতে লাবণ্য বলল, দুলাল দত্ত লোকটাকে সব বলে দিয়েছে। লোকটাকে বিশ্বাস করা কি ঠিক হবে? আর দুলাল দত্তই বা এসব জানলো কি করে? আমার যতদূর মনে আছে, জ্যোতিদা যখন কলকাতায় এসে হোমের খোঁজ পেয়েছিল তখন সে রাজনীতিতে আসেনি। সূর্য অবশ্য খুব বেশি আশ্চর্য হলো না, গাড়িটা স্টার্ট করতে করতে বলল, সে জানতেই পারো। বরটার ঝুমা থেকে খুন করতে যাওয়া রাজপুরে কেই বা না জানে। আর ছোটদা হয়তো আগেই দেখে রেখেছিল হোমটা, পরে দুলাল দত্তকে দিয়ে বলিয়েছে। আবার অনেক কিছু হতে পারে, তবে আমার খুব একটা খারাপ লাগেনি লোকটাকে। ও দুলাল দত্তকে ভয় পায় না, ভালোবাসে, সম্মান করে। আর ভালোবাসে সম্মান করে বলেই বিপদে ফেলবে না। তাছাড়া ছোটদা যদি নিজে জিতে যায় তাহলে এত কিছু ভাবনার দরকার পড়বেই না। আর কে জানে, তুমি তো সর হচ্ছ কি করে জানি না আমি। আমার তো দিগম্বরকে একটু সুবিধা লাগেনি। জ্যোতিদা আগে টিকিট অন্তত পাক। ভ্রু কুচকে বলল লাবণ্য। সূর্য অবাক হলো। তুমি দিগম্বরকে চেনো নাকি? কি করে চিনলে? কাল যে এত টেনশন করেছি তার কারণও তো দিগম্বর। ওকে সুবীরের বাড়িতে না দেখলে তো জানতেই পারতাম না যে সুবীরের বাবা তড়িৎ-ধরি সেই লোক যে কিনা দিগম্বরের বন্ধু। তার উপরে ওই ড্রাইভারটা, ওকে দেখেই আরো দুশ্চিন্তা হয়ে গেল আমার। শেষে যখন তোমাকে ফোনে পেলাম না, তখন যেন আমার অসহায় লাগছিল নিজেকে। কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারছিলাম না আমি। ওদের সবাইকে এক জায়গায় দেখার পর তোমাকে খুঁজে না পেয়ে মনে হচ্ছিল ওরা বোধহয় ইতিমধ্যেই তোমার কোনো ক্ষতি করে ফেলেছে। কথাগুলো বলতে গিয়ে লাবণ্যর চোখে নতুন করে জল আসছিল। সূর্য সেদিকে তাকিয়ে নিয়ে নরম গলায় আফসোসের সুরে বলল, এত কিছু জানতাম না। এখন সত্যিই নিজের খারাপ লাগছে। মনে হচ্ছে কালকে তোমাকে যাবার পথে একবার বলে গেলে এত কিছু ঘটতো না। আসলে শিবু লোকটা যখন এলো সেই মুহূর্তে ছোটদা ফোন করলো, বলল মায়ের শরীর খারাপ। তাও তো যেতে দেরি হয়েছে। বেশ কিছুক্ষণ ওই শিবুর জন্য ওর বাড়িতে গিয়ে দাঁড়িয়েছিলাম। তোমার মেসের থেকে বাড়িটা খুব বেশি দূরেও ছিল না, একবার বলে গেলেই হতো। ওর বাড়িটা চেনো তুমি? দেখে নিয়েছো বাড়িটা? জিজ্ঞাসা করলো লাবণ্য। সূর্য ঘাড় কাত করে বলল, হ্যাঁ, ওই নিয়ে গেল তো। রাতে থাকতে হবে বলে তো জানতো না, তাই বললেও বাড়িতে জানিয়ে যাবে একবার। তার মধ্যে চাও খাওয়ালো আবার। লাবণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছে যখন, তখন এক্ষুনি খুব বেশি খারাপ কিছু করার প্ল্যান নেই নিশ্চয়ই। এর মধ্যেই নিশ্চয়ই জ্যোতিদার সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারবেও। কাল রাতের প্রবল দুশ্চিন্তার শেষে এখন অনেকটাই নিশ্চিন্ত সময়। লাবণ্য গাড়ির সিটে মাথা রেখে চোখ বন্ধ করল। সূর্য সেদিকে তাকিয়ে বলল, ক্লান্ত হয়ে পড়েছ তাই না? তাহলে তোমাকে বরং মেসে পৌঁছে দিয়েছে। লাবণ্য চোখ খুলল না, বন্ধ চোখে জিজ্ঞাসা করল, কেন? কোনো কিছু প্ল্যান ছিল নাকি? এখন আবার কোথায় যাবে? ভাগ্যিস লাবণ্যর চোখ বন্ধ ছিল, না হলে সূর্য লজ্জায় পড়ত। লাবণ্যর বন্ধ চোখের দিকে একবার তাকিয়ে নিয়ে নিচু গলায় বলল, তোমার আজ কলেজ যাওয়া হয়নি, আমার এখন হাসপাতালে যেতে দেরি আছে। তাই ভাবছিলাম আরেকটু সময় কাটিয়ে যায়। লাবণ্য নিজেরও ইচ্ছে হচ্ছিল, কিন্তু নিজেকে সংযত করলো লাবণ্য। ওর এখন মেসে গিয়ে অনেক কাজ আছে। সত্য সাধন মেসোমশাই জ্যোতিদার সঙ্গে যোগাযোগ করতে পারলেন কিনা জানতে হবে। আরেকদিন বেরোই, যেদিন পিন্টুর কাছে যাব সেই দিন। পিন্টুকে একবার এখানে তো নিয়ে আসতেই হবে, তখন না হয় সময় হাতে নিয়ে বেরোবো। তাছাড়া তুমিও সেই কোন ভোরে বাড়ি থেকে বেরিয়েছো, আবার রাতে ডিউটি আছে। এখন বরং বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। লাবণ্যর কথায় সূর্যর ও মুখে কালো ছায়া পড়ল। চোখ বন্ধ থাকায় লাবণ্য যদিও দেখতে পেল না। আর কোনো কথা না বলে সূর্য গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পরে সূর্য মেসের সামনে গাড়ি দাঁড় করিয়ে বলল, নাও নেমে পড়ো, তোমার মেস এসে গেছে। চা খাবে? তাহলে ভেতরে এসো। বলতে বলতে গাড়ির দরজা খুলে নামলো লাবণ্য। সূর্য মাথা নাড়ল। নাও, অন্য কোনো দিন,
এখন বাড়ি যাই, রান্না করতে হবে। লাবণ্যর খারাপ লাগলো। সারাদিন পরে এখন রান্না করতে হবে। ওদের মেসে আগে থেকে জানালে এক্সট্রা খাবার পাওয়া যায়, তবে মহিলা ছাড়া বসে খাবার নিয়ম নেই। কয়েক মুহূর্ত চিন্তা করে লাবণ্য প্রায় দৌড়ে মেসের দিকে যেতে যেতে বলল, গাড়িটা রেখে একটু ভেতরে এসে বসো তো, আমার দরকার আছে। কি দরকার? এখন আবার নামতে হবে? অবাক গলায় বলল সূর্য। লাবণ্য অবশ্য দাঁড়ালো না, তার পেছনে আসতে ইশারা করে ছুটে চলে গেল। মেসের সামনের রাস্তা এখন খালি, দোকান বাজার বসার সময় এখনো হয়নি। এখন যদিও চলে যায় তাহলে লাবণ্য আবার রেগে যাবে। সূর্য অগত্যা গাড়িটা রাস্তার পাশে সরিয়ে রাখতে লাগলো। রানী, আমার একটা এক্সট্রা মিল লাগবে আজ। আমার টিফিন ক্যারিয়ারটা দিয়ে দিচ্ছি, এতে দিয়ে দেবে তুমি। বলতে বলতে রানীর ঘরে পর্দা সরিয়ে ঢুকেই লাবণ্য অবাক হয়ে গেল। ঘরের পাশে রাখা একটা কাঠের বেঞ্চে সুবীর বসে আছে। রানী লাবণ্যকে ঢুকতে দেখে বলল, কার জন্য দিদি? ডাক্তারবাবু তো? তুমি দাও, আমি গুছিয়ে দিচ্ছি সব। রান্না অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি, আর একটু পরেই হয়ে যাবে সব। লাবণ্য সুবীরকে দেখে থমকে গিয়েছিল। তার কানে আর রানীর কথা ঢুকছিল না। সুবীর উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো, বাড়িতে ফিরে শুনলাম তুমি নাকি আমাকে ফোন করেছিলে। সেই শুনি ছুটে এলাম। কি ব্যাপার, কি হয়েছে? লাবণ্য কি বলবে বুঝতে পারছিল না। সে তো দিগম্বরের মাধ্যমে জ্যোতিদার সঙ্গে যোগাযোগ করতে ফোন করেছিল তখন, কিন্তু এখন তো সূর্য ফিরে গেছে, সে সমস্যা আর নেই। ও কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, কাল আসলে আমার একটা সমস্যা হয়েছিল, সেই ব্যাপারেই কথা। হ্যাঁ হ্যাঁ, সকালে তো সীমার মুখে শুনলাম তোমার ওই পরিচিত ভদ্রলোকও তো কলেজে এসেছিলেন আজ। তুমি চিন্তা করো না, আমি ওই ড্রাইভারটার ব্যবস্থা করছি। না না, আমি ড্রাইভারের শাস্তির জন্য ফোন করিনি। আমি তো বরং একটা নতুন ড্রাইভারের খোঁজে ফোন করেছিলাম। আসলে উনি অনেক বছর পরে দেশে ফিরেছেন তো, তাই কলকাতার কারোর সঙ্গে সেরকম যোগাযোগ নেই। তবে সেই সমস্যা মিটে গেছে, ড্রাইভার উনি পেয়ে গিয়েছেন। তাহলে আর কি, চলি। আমি খুব দুশ্চিন্তা করছিলাম তোমার জন্য। তাছাড়া তুমি আজ কলেজেও আসোনি, কালও কিছু জানাওনি, তাই চিন্তা হচ্ছিল। তারপরে ওই ভদ্রলোকও তোমাকে খুঁজে পাচ্ছিলেন না বললেন। সব মিলিয়ে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। এসে শুনলাম তুমি ওনার সঙ্গেই বেরিয়েছ। চলেই যাচ্ছিলাম, তখনই তুমি এলে। সুবীরের গলায় ওর জন্য সত্যিকারের উদ্বেগ লাবণ্যর কানেও বাজলো। ওর নিজেরই খারাপ লাগছিল। ও সত্যি সূর্যর সঙ্গে বেরোনোর আগে একটা কলেজে ফোন করে দেওয়া উচিত ছিল। ও লজ্জিত গলায় বলল, সরি, সত্যি ভুল হয়ে গিয়েছে। নিশ্চয়ই রাগ করেছেন, তাই জন্যে এক কাপ চা অন্তত খেয়ে যেতেই হবে। উনিও আসছেন, একসঙ্গে বসে একটু সবাই মিলে। সুবীর মুচকি হেসে বসে পড়ল। ততক্ষণে সূর্য এসে পড়েছিল। দুজনকে বসিয়ে রেখে রানীকে চা করতে বলে লাবণ্য দৌড়ে গিয়ে ওপর থেকেও টিফিন ক্যারিয়ারটা এনে রান্নাঘরে গিয়ে রানীকে দিয়ে এলো। ঘরে ঢুকতে ঢুকতে দেখলো সুবীর আর সূর্য নিজেরা টুকটাক কথা বলছে। সুবীর সূর্যকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে অনেক বছর পরে এসেছেন শুনলাম, তা কতদিনের জন্য? এখন কি এখানেই থাকবেন নাকি? মানে ড্রাইভার খুঁজছেন তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এখানে হাসপাতালে জয়েন করেছি ইতিমধ্যে। আপাতত তো থাকছে, ফিরে যাবার এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। বাকিটা ভবিষ্যৎ বলবে। যদি থাকার কোনো কারণ থাকে, কেউ চায় আমি থাকি, তাহলে থাকবো। আর চোখে একবার লাবণ্যর দিকে তাকিয়ে নিয়ে বলল সূর্য। সূর্যর ইঙ্গিত বুঝতে পারার সঙ্গে সঙ্গে লাবণ্যর মুখে মুচকি হাসি খেলে গেল। লাবণ্য যদিও মুখ ঘুরিয়ে নিয়েছিল, তবু সেই হাসি সুবীরের নজরে পড়ল। সুবীর কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল, কেউ চায় বা থাকার কারণ থাকে মানে? আমি ঠিক বুঝলাম না। আপনি এখানে কি সব সময়ের জন্য থাকতে আসেননি? লাবণ্য তাড়াতাড়ি ব্যাপারটা সামলে নিল। সুবীর যে ধরনের মানুষ, এক্ষুনি কিছু সন্দেহ করলে সবাইকে বলে বেড়াবে। ও সুবীরকে উদ্দেশ্য করে বলল, কেউ মানে ওনার মায়ের কথা বলছে না উনি? ওর মা মানে আমার জামাইবাবুর জেঠিমার শরীর খারাপ হয়েছিল, সেই খবর পেয়ে উনি কলকাতায় ফিরেছেন। বড় মারও বয়স বাড়ছে, উনিও চান ছেলে এখানেই থেকে যাক, তাই উনি এখন এখানেই থাকছেন। ও আচ্ছা, আমি ঠিক বুঝতে পারিনি। সুবীরের কথা শেষ হওয়া মাত্র রানী এক হাতে চায়ের ট্রে আর অন্য হাতে লাবণ্যর দিয়ে আসা টিফিন ক্যারিয়ার নিয়ে ঘরে ঢুকলো। চায়ের ট্রেটা নামিয়ে রেখে সূর্যর দিকে টিফিন ক্যারিয়ার বাড়িয়ে দিয়ে বলল, এই নিন ডাক্তারবাবু, আমার হাতে রান্না, খেয়ে দেখুন কেমন রেঁধেছি, বলবেন কিন্তু। সূর্য অবাক হয়ে তাকিয়ে বলল, আরে না না, এসবের দরকার নেই। রানী প্রায় জোর করে সূর্যর হাতে টিফিন ক্যারিয়ার গুজে দিতে দিতে বলল, আরে নিয়ে যান, দিদি আমাকে দিতে বলেছে। এটা দিদির টিফিন বক্স, খেয়ে দিদিকে ফেরত দিয়ে যাবেন, আমাকে বলবেন কেমন খেলেন। সূর্য অবাক হয়ে লাবণ্যর দিকে তাকিয়ে বলল, তুমি কি এর জন্য আমাকে ভেতর আসতে বললে? লাবণ্য এতক্ষণ চুপ করেছিল, এবার মৃদু হেসে বলল, সারাদিন অনেক ধকল গেছে, এখন আর গিয়ে রান্না করতে হবে না, খেয়ে নিয়ে ডিউটিতে বেরিয়ে যান। আমি উঠি তাহলে,
তোমরা গল্প করো। বলতে বলতে সুবীর প্রায় ফুটন্ত গরম চা কয়েক চুমুকে শেষ করে উঠে দাঁড়ালো। লাবণ্য অবাক হয়ে বলল, ও মা, অত গরম চা এত তাড়াতাড়ি শেষ করে ফেলেন কি করে? এত তাড়া কিসের আপনার? সুবীর দাঁড়ালো না। লাবণ্যর কথার উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, বাড়িতে অনেক কাজ, তুমি কেন ফোন করেছিলে সেটা জানতে ছুটে এসেছিলাম। এখন আসি, পরে আরেকদিন বসে সময় নিয়ে চা খাবো। লাবণ্য আর কিছু বলার আগে সুবীর ঘর থেকে বেরিয়ে গেল। লাবণ্য ভদ্রতার খাতিরে সুবীরের পেছন পেছন বেরিয়ে এলো। দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে সুবীর হাত নাড়ল। লাবণ্য দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সুবীরকে বিদায় জানাচ্ছিল। হঠাৎ করে রানী ওর পাশে সরে এসে নিচু গলায় বলল, ওই লোকটা মনে হয় ডাক্তারবাবুকে খাবার দিতে দেখে রেগে গেল গো। সে আবার কি কথা? তুমি কি করে বুঝলে? বিস্মিত গলায় বলল লাবণ্য। রানী আরো গা ঘেঁষে এলো। ঘনিষ্ঠ হয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, দেখলে না কেমন গরম চা জিভ পুড়িয়ে খেয়ে ফেললো? হ্যাঁ, সে তো দেখলাম, কিন্তু কেন? এতে ওর রাগের কি হলো? প্রায় স্বগতোক্তি করলো লাবণ্য। রানী মুচকি হাসলো। ওই লোকটার মনে হয় তোমাকে পছন্দ দিদি। উনি মনে হয় ডাক্তারবাবুকে দেখে হিংসা করছেন। লাবণ্য মনে মনে চমকে উঠল। সুবীর কি তাহলে সূর্যকে নিয়ে ওকে সন্দেহ করছে? ওকে কিছু বুঝতে পারলো, কিন্তু রানীর সঙ্গে এসব আলোচনার সম্পর্ক নয়। লাবণ্য সঙ্গে সঙ্গে নিজেকে গাম্ভীর্যের মোড়কে মুড়ে ফেলল। নির্লিপ্ত গলায় ঘরের দিকে এগোতে এগোতে বলল, একজন মানুষকে প্রয়োজনে খাবার দিলে অন্য কেউ হিংসে করে না রানী। ওনার হয়তো সত্যিই তারা আছে। কেউ তাড়াহুড়ো করে যে পুড়িয়ে উঠে গেল মানেই তো তার আমাকে পছন্দ, এইসব ভাবা ভুল। উনি ভদ্র মানুষ, নিজের কাজ ফেলে আমার প্রয়োজনে ছুটে এসেছেন, তার জন্য কৃতজ্ঞ আমি। তার মানে এই নয় যে ওনার ফেরার তাড়া থাকতে পারে না। যাই হোক, তুমি নিজের কাছে যাও, আমিও খুব ক্লান্ত। ডাক্তারবাবুও এক্ষুনি বেরিয়ে যাবেন। লাবণ্যর মুখের পরিবর্তন দেখার সঙ্গে সঙ্গে রানী আর কথা না বাড়িয়ে রান্নাঘরে ঢুকে পড়ল। ওকে ঘরে ঢুকতে দেখে সূর্যও বলল, উনি চলে গেলেন? লাবণ্যর মুখে কথা না বলে ঘাড় কাত করল। সূর্য উঠে দাঁড়ালো। আমিও চাই, দেরি হয়ে যাচ্ছে, ফ্রেশ হতে সময় লাগবে। তারপরে খেয়ে দিয়ে আবার বেরোন আজ। সব করে দিলাম সেই জন্য, শুধু গিয়ে খেয়ে নেবে। অনেক কাজ কমিয়ে দিলাম তোমার। হেসে বলল লাবণ্য। সূর্য লাবণ্যর দিকে তাকিয়ে থেকে বলল, আমি এত বছর নিজে করছি, এবার তুমি আমার অভ্যাস খারাপ করে দেবে মনে হয়। এর জন্য কিন্তু তুমিই দায়ী। এগুলো ডিউ থাকবে। এখন আমি খাওয়াচ্ছি, পরে তুমি খাওয়াবে। বন্ধুকে বাড়িতে ডেকে মাঝে মাঝে করে খাওয়াবে, কিন্তু দেখবো তুমি কেমন করে রান্না করো। কাল সারা রাত হাসপাতালে খুব ব্যস্ততা ছিল। একটা বাস অ্যাক্সিডেন্ট করেছিল অনেক মানুষকে, তাই নিয়ে আসা হচ্ছিল হাসপাতালে। সূর্য এবং রাতের ডিউটিতে থাকা আরো 3 জন ডাক্তার প্রায় হিমশিম খেয়েছে সারা রাত। পরপর 4টে ওটি করতে হয়েছে সূর্যকে। সেসব মিটে যেতে বেশ সময় লাগলো। মর্নিং শিফটের ডাক্তাররা আসার পরেও আরো বেশ কিছুক্ষণ থাকতে হলো। অবশেষে যখন ছুটি পেল সূর্য, তখন বেশ বেলা হয়ে গিয়েছে। গত পরশু থেকে মোটামুটি ঝড় চলছে। ভোরবেলা বাড়ি থেকে সরাসরি কলকাতা এসেছিল। তারপরে কাল সারাদিন লাবণ্যর সঙ্গে কেটেছে। রাতে লাবণ্য দেওয়া খাবার খেয়ে হাসপাতালে ঢুকেছিল। তারপরেও একবারের জন্য বসার সুযোগ আসেনি। রাতে হাসপাতালেই গাড়ি ছিল, কিন্তু শিবুকে সূর্য আটকে রাখেনি। লাবণ্যর কথা শোনার পর থেকে শিবুর সম্পর্কে একটা সন্দেহ তৈরি হয়েছে ওর মনে। তার মধ্যে লাবণ্য কাল বাড়ি ফেরার পরে ওকে আবারও ফোন করেছিল। প্লিজ শিবুকে নিয়ে হসপিটালে যেও না, আমার খুব ভয় লাগছে। ওকে ছাড়িয়ে দাও। কিন্তু প্রমাণ ছাড়া কি করে ওকে ছাড়িয়ে যাবো এখন? ও তো রাতের ডিউটিতে আসবে, এরকম হঠাৎ করে ছাড়িয়ে দেওয়া যায় না। ঠিক আছে, তাও তুমি যখন বলছো, তখন ওকে হাসপাতালে পৌঁছে গাড়ি রেখে বাড়ি চলে যেতে বলবো। সকালে না হয় একাই ফিরে আসবো। অনুরোধের গলায় বলেছিল সূর্য। লাবণ্য চিন্তিত হয়েছিল, কি বলবে বুঝতে পারছিল না। তারপর বলেছিল, তুমি তাহলে হসপিটালে ঢুকে আমাকে ফোন করবে, আমি ফোনের কাছেই বসে আছি। সূর্য হাসপাতালে ঢুকেই ফোন করেছিল লাবণ্যকে। তারপর লাবণ্য ঘুমাতে গিয়েছিল। সূর্য অবশ্য লাবণ্যকে দেওয়া কথা মতোই কাজ করছিল। কাল রাতে ডিউটিতে বেরোনোর আগে যখন শিবু এসেছিল, তখন সূর্য বলেছিল ওকে নামিয়ে দিয়ে গাড়ি রেখে বাড়ি চলে যেতে। ও সকালে নিজেই ফিরে যাবে। শিবু একটু অবাক হয়েছিল। আমি আসবো না ভাই। সূর্য মাথা নেড়েছিল। দরকার নেই, সারাদিন তো আর কাল কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। তাই ওই হাসপাতাল থেকে শুধু বাড়ি নিয়ে আসার জন্য আর আপনাকে আসতে হবে না, আমি একাই চলে যাব। সেই মতো শিবু আজ আসেনি। সূর্য খুব ক্লান্ত হয়ে গেছিল। ওটির ঠিক নিচে যেখানে সিঁড়িগুলো শেষ হয়েছে, সেখানে পরপর গাড়িগুলো দাঁড় করানো আছে। সূর্য নিজের গাড়ি বার করে বাড়ির দিকে এগোতে এগোতে ঠিক করলো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। এতটাই ক্লান্ত লাগছে যে গাড়ি চালাতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে শিবুকে আসতে বললেই ভালো হতো। রাস্তার মোড় থেকে বাঁক নিয়ে ওর বাড়ির সামনের অংশটা চোখে পড়ে।
ওখানে ওদের বাড়ির গাড়িটা দাঁড়িয়ে আছে। সূর্য অবাক হয়ে গেল। কালিও বাড়ি থেকে ফিরেছে, তাহলে এমন কি হলো যে আজ ওর বাড়ি থেকে কেউ এখানে এলো? মায়ের শরীর কি খুব বেশি খারাপ হলো? কথাগুলো মনে হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য খুব জোরে রাস্তাটুকু চালিয়ে নিয়ে গিয়ে গাড়ির পাশে নিজের গাড়ি দাঁড় করালো। ওর গাড়িটা দাঁড়াতে দেখে অন্য গাড়ির ভেতর থেকে নবীন বেরিয়ে এলো। ওকে দেখেই খুব উদ্বেগের গলায় বলল, কতবার তোমার হাসপাতালে ফোন করেছি ছোটবাবু, তোমাকে কিছুতেই পেলাম না। শুনলাম তুমি নাকি অপারেশনের কাজে ব্যস্ত। সবকিছু ঠিক আছে তো? নবীনের গলায় উদ্বেগের স্বর শুনে সূর্য উল্টো বিস্মিত হলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? তুমি রাত থেকে আমাকে ফোন করছিলে কেন? মানে শরীর কি আরো খারাপ হয়েছে নাকি? নবীন মাথা নাড়ল। না না, গিন্নিমা ঠিক আছেন। আমি তো তোমার আর লাবুর জন্য চিন্তা করছি। কি হয়েছে তোমাদের? সত্যবাবু হাসপাতালের ফোনে খবর দিয়েছিলেন যে লাবু নাকি জরুরি দরকারে কথা বলতে চেয়েছে মেজবাবুর সঙ্গে। উনি তো আসতে পারলেন না, খুব ব্যস্ত, তাই আমি চলে এলাম। বড় কিছু সমস্যা হয়েছে নাকি? সূর্য ভাবতে চেষ্টা করছিল, তো ফিরে এসে সত্য সাধনকে জানিয়ে দিয়েছিল। তাহলে তিনি কেন রাজপুরে ফোন করলেন? নাকি ওর সঙ্গে যোগাযোগ হবার আগেই করেছিলেন, খবর পেতে দেরি হয়েছে? কিন্তু তাহলে কি সত্য সাধন ওকে সেটা বলতো না? ওকে অন্যমনস্ক হয়ে যেতে দেখে নবীন বলল, আগে ঘরে চলো ছোটবাবু, তারপরে সব শুনছি। নবীনকে নিয়ে সূর্য ঘরে ঢুকে এলো। এতক্ষণের ক্লান্তি চলে গিয়ে এখন আবার চিন্তা হচ্ছে। নবীনকে বসতে বলে সূর্য বাথরুম থেকে ঘুরে এলো। নবীন ততক্ষণে চা করে ফেলেছে। সূর্যর মুখোমুখি বসে চায়ের কাপে চুমুক দিয়ে পড়ল, সত্য সমস্যায় কেন ফোন করলেন সেটা তো ঠিক বুঝতে পারছি না। কি বলেছেন উনি? উনি তো সরাসরি ফোন করেননি। প্রবীর ডাক্তারকে মনে আছে? অনেক দিন আগে রাজপুর হাসপাতালে ছিল, সেই হাসপাতালের ফোনে ফোন করেছিল। বেলা তখন 5টার মতো হবে। কম্পাউন্ডার ছেলেটা নাকি বাড়িতে এসে বলেছিল লাবু দিদি মেজবাবুর সঙ্গে জরুরি কথা বলতে চায়। এবার এসেছে বলেছে বাড়িতে। তখন সেখানে সব মেয়ে মানুষ, তারা আর কি করে। আমিও তো মেজ দাদাবাবুর সঙ্গে মিটিংয়ে বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরেছি প্রায় 8টায়। ফিরে দেখি সে এক হুলস্থুল কাণ্ড। মেজ বৌমা প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছেন। মেজবাবুকে ঢুকতে দেখেই চিৎকার করে বলেছেন, লাবুর কোনো বিপদ হয়েছে নিশ্চয়, না হলে এত কষ্ট করে সত্যমেশমশাইকে দিয়ে সে কোনো যোগাযোগ করতে চাইবে? তুমি কেন ওকে এসবের মধ্যে জড়ালে? ওর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। মেজ দাদাবাবু বোঝাতে চাইলেও তিনি বোঝেন না। বারবার একই কথা বলেছেন, সে কি অশান্তি। শেষে মেজবাবু আমাকে বললেন, আমি তো যেতে পারবো না, কাল আমার জরুরি মিটিং আছে। ক্যান্ডিডেট নাম প্রকাশের সময় হয়ে গেছে, তুমি বরং কাল ভোরেই চলে যাও। আমিও রাজি হয়েছিলাম, কিন্তু মেজ বৌমা শুনলেন না। রেগে বললেন, কাল যাবে মানে? কাল পর্যন্ত যদি কিছু হয়ে যায় লাবুর, তোমার আর কি? তুমি তো নিজের জীবন নিয়ে ভালোই আছো, ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ। লাবুর ক্ষতি হলে তো আমারই ক্ষতি হবে। সেই কোন ছোট্টবেলা থেকে বুকে আগলে মানুষ করেছি, আর আজ তার বিপদের সময় কাল পর্যন্ত অপেক্ষা করব? তোমাকে কিছুই করতে হবে না, আমি এক্ষুনি রঘুকে নিয়ে কলকাতায় যাব। থাকো তুমি তোমার মিটিং নিয়ে। শেষে বড় বৌমা তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলেন। গিন্নিমা আমাকে বললেন সকাল হওয়ার জন্য অপেক্ষা না করে খুব ভোর রাতে বেরিয়ে পড়তে। সেই মতো প্রায় 3টের দিকে বেরিয়েছি, কিন্তু রাস্তার অবস্থা তো জানো। কলকাতায় ঢুকতে ঢুকতে প্রায় 9টা বেজে গেল। সোজা লাবুর মেসেই গেলাম। গিয়ে শুনি সে নাকি কলেজে চলে গিয়েছে। শেষে কলেজেও গেলাম, শুনলাম তার নাকি এখন পরপর ক্লাস। বেলা 1টার আগে তাকে পাওয়া যাবে না। তখন ভাবলাম তোমার কাছেই যাই, তুমি হয়তো কিছু জানতেও পারো। আমাকে তো আবার ফিরতেও হবে তাড়াতাড়ি, না হলে মেজ বৌমা দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবেন। সূর্য এবার খানিকটা নিশ্চিন্ত হলো। লাবণ্য সম্ভবত শিবুর কথাগুলোই ছোটদাকে বলতে চেয়েছে। সোফায় হেলান দিয়ে বসে বলল, বুঝেছি, চিন্তার কিছু নেই। তবে সে অনেক বড় গল্প, বলতে সময় লাগবে। আমি লাবণ্যর মেসে ফোন করে দিচ্ছি কলেজ থেকে ফিরে এখানে আসার জন্য। ততক্ষণ দুজনে একটু রেস্ট নিয়ে নিই। তুমিও মাঝরাত উঠেছ, আমিও সারা রাত বিশ্রাম পাইনি। বসো, রান্নাটা সেরে নেই। তবে তুমি ফিরতে পারবে কি? লাবণ্য ক্লাস শেষ হতে তো অনেকটা দেরি হবে। নবীন প্রায় লাফ দিয়ে উঠল। একগাল হেসে বলল, কি যে বলো, আমি থাক তুমি রাখবে। চুপ করে বসো তুমি, আমি দেখছি। সূর্য অবশ্য শুনল না। সেও নবীনের সঙ্গে হাত লাগালো। সব সেরে দুজনে একটু ঘুমিয়েই পড়েছিল। তার মধ্যে ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ এলো।
নবীন উঠে দরজা খুলে দেখলো লাবণ্য দাঁড়িয়েছে। লাবণ্য নবীনকে দেখে অবাক হলো না। জুতো খুলে ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলো, তুমি একা? জ্যোতিদা আসেনি? নবীন ঘাড় নাড়ল। না, সে খুব ব্যস্ত, তাই আমি এলাম। তুমি প্রবীরকে দিয়ে খবর পাঠিয়েছ, তাতে তো মেজ বৌমা ভয়ে ভিড়মি খেয়েছেন। ভাবছেন তোমার বোধহয় কিছু হয়ে গেছে। লাবণ্য নিজের দিদিকে খুব ভালো করে চিনে। সে ভীত গলায় বলল, উফ বাবা, এর মধ্যে আবার দিদি ঢুকলো কেন? আমি কি আমার বিপদের কথা কিছু বলেছি নাকি? আমি তো শুধু কথা বলতে চেয়েছিলাম। সে আর তেনাকে কে বোঝাবে? তিনি ভাবছেন তোমার কিছু হয়েছে। মেজবাবুর উপরে কি রাগটাই না করলেন। সত্যবাবুর ফোন পাওয়া থেকেই কান্নাকাটি করছেন। লাবণ্য হাতের ব্যাগটা পাশের টেবিলের উপরে নামিয়ে রেখে ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসে পড়ল। চিন্তিত মুখে নবীনকে গত দুদিনের সব ঘটনা খুলে বলল। সে যে কোনো উপায় না দেখে সত্য সাধনকে রাজপুরে খবর দিয়ে বলেছিল, এটা জানার পরে নবীন নিজেও চিন্তিত হলো। গম্ভীর মুখে বলল, এ তো সত্যি চিন্তার কথা। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। বড় দাদাবাবু সত্যি এবার খুব খারাপ কাজ করেছেন। তবে তুমি চিন্তা করো না লাবু, আমার বা মেজ দাদাবাবুর বাবার যা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি ছোট দাদাবাবুর ক্ষেত্রে আমরা কিছুতেই হতে দেব না। কিন্তু নবীন দা, তার জন্য তো তোমার ছোট দাদা বাবুকেও একটু সতর্ক থাকতে হবে, তাই না? তিনি তো কাউকে না জানিয়ে ওই নতুন ড্রাইভার নিয়ে বাড়ি চলে গেলেন। তারপরে ফিরে এসে আবার জোর করে পিন্টুর নতুন হোমের গার্ডিয়ান হয়ে সই করলেন। এতকাল আমি পিন্টুর দেখাশোনা করছি, আজ এটার কোনো দরকার ছিল বলো? এগুলো করে তো তিনি আরো বেশি করে শশীদার রাগের কারণ হচ্ছেন। তীর্যক গলায় বলল লাবণ্য। নবীন একটু অবাক হলো। সূর্যের দিকে তাকিয়ে বলল, তুমি নতুন হোমের গার্ডিয়ান হয়েছ নাকি দাদাবাবু? আহা, তুমি আবার কেন এসবের মধ্যে জড়াতে গেলে? দেখছো একে চারিধারে শত্রুরের ছড়াছড়ি। কিছু বলো নবীনদা, তুমি এখানে কতটুকু জানো? ওই বরং অনেক বেশি বিপদের মধ্যে আছে। বর্তাকে জানে না যে লাবণ্য এত বছরের পিন্টুর দায়িত্ব নিয়ে আছে। স্বাভাবিকভাবে বিপদের অনেক বেশি। নবীনকে এ কথার মাঝে থামিয়ে দিয়ে বলল সূর্য। নবীন বুদ্ধিমান, দুজনের সম্পর্কের রসায়ন বুঝতে তার সময় লাগলো না। সে দুজনের মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে মুচকি হেসে বলল, বুঝলাম, বিপদ তাহলে কার বেশি সেটার ফয়সলা করা গেল না। তবে আমি মেজ বৌমাকে গিয়ে কি বলবো? তিনি আবার বাড়ি গেলেই আমায় ধরবেন কিনা? তাহলে বরং সেটার উত্তর জেনে যাওয়াটাই বেশি জরুরি। তোমরা তাহলে নিজেরাই আগে ঠিক করে নাও, তারপর আমায় জানিও। নবীনের মুখের মুচকি হাসি। তির্যক মন্তব্যের সঠিক কারণ বুঝতে লাবণ্য বা সূর্য কারোরই অসুবিধা হলো না। দুজনের মুখে লজ্জার আভা ফুটে উঠল। লাবণ্য একবার সূর্যের চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। দিদিকে আবার কি বলার আছে? ওকে এসব বিপদ টিপদের কথা বলার দরকার নেই। এখনই ভয় চিৎকার চেঁচামেচি করে জ্যোতিদার সঙ্গে অশান্তি বাঁধিয়ে দিবে সে। লজ্জিত গলায় বলল লাবণ্য। সূর্য সহমত হলো। ছোট বৌদিকেও ভালোই চেনে। এখানে একই বিপদের মধ্যে সে আর লাবণ্য দুজনাই জড়িয়ে আছে শুনলেই বৌদির মাথা গরম হয়ে যাবে। তার চেয়ে লাবণ্যর সঙ্গে যোগাযোগ আছে এটা বৌদি জানুক সূর্য চায় না। সূর্য মৃদু গলায় বলল, লাবণ্য যেখানে এসেছিল এটা বৌদিকে বলার দরকার নেই নবীনদা। তুমি যা বলার সেটা ছোটদাকেই জানিও। লাবণ্য ভালো আছে, এটুকু জানলেই বৌদি খুশি হবে। নবীন এবার হেসে ফেলল। উঠে দাঁড়িয়ে দুজনের মাথায় আদরের ভঙ্গিতে হাত রেখে বলল, কাউকেই কিছু বলবো না। তোমরা দুজনেই এভাবে দুজনের খেয়াল রেখো। মনে রেখো, শত্রুপক্ষ খুব শক্তিশালী। তবে আমাদের অবস্থাও আগের মতো নয়। এখন সমানে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা আমাদেরও আছে। তবে একা মানে কিন্তু বোকা। একের থেকে দুই সবসময় ভালো। এতকাল লাবু দিদি একা ছিল, এখন দুজন হলে যে কোনো কাজই আলোচনা করে করলে তোমাদের সুবিধা হবে। সব সময় তো সবার সব যুক্তি মাথায় আসে না, তখন অন্যের সাহায্য নিলে অনেক বুদ্ধি বেরিয়ে আসে। জ্যোতি দাদাবাবু আর আমিও সব সময় সব কাজ আলোচনা করে করেছি, আজও করছি, তাতে কাজ করতেও সুবিধা হয়। নবীনদা, ওই শিবু লোকটাকে ছাড়িয়ে দেওয়া উচিত নয়? ও থাকলে আবার কি করে বসে কে জানে। কাল আমি ওকে বারণ করেছিলাম ওই শিবুকে নিয়ে হসপিটালে যেতে, তবুও নিয়ে গিয়েছিল। একটু ক্ষোভের গলায় বলল লাবণ্য। কি বলবো বলো তো? হঠাৎ কোনো কারণ ছাড়া ছাড়িয়ে দেবো কি করে? ও যে সত্যি আমার ক্ষতি করতে চায় সেটা তো এখনো প্রমাণ হয়নি। তো তুমি বলছিলে বলে ওকে হাসপাতালে গাড়ি রেখে বাড়ি চলে যেতে বলেছিলাম। অসহায় গলায় লাবণ্যর দিকে তাকিয়ে বলল সূর্য। লাবণ্য কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নবীন হাত তুলল। আহা, এত ঝগড়াঝাটির কিছু নেই, দুজনের কথারই যুক্তি আছে। তবে কি বলো তো লাবু দিদি,
ও থাকলেই বরং আমাদের সুবিধা। কি যে বলো নবীনদা, সব জেনে শুনে ওকে রেখে দেবে? নবীন আবারও বসে পড়ল। লাবণ্য সূর্যের চেয়ারের কাছাকাছি নিজের চেয়ার টেনে নিয়ে এসে নিচু গলায় বলল, দেখো লাবু দিদি, দেখো ছোট বাবু, ওকে তাড়িয়ে দেওয়া তোমাদের ভুল কাজ হবে। শত্রু জানে না যে তুমি তাকে চেনো, তাই সে নিশ্চিন্তে আছে। তাকে নিশ্চিন্তেই থাকতে দাও। একে বদলে দিলে নতুন ড্রাইভার আসবে, সেও ওদের লোকই হবে কিনা, বা ওরা তাকেও হাত করবে কিনা আমরা জানি না। একে অন্তত আমরা শত্রু বলে চিহ্নিত করতে পেরেছি, তাই একে চোখে চোখে রাখাটা আমাদের পক্ষে সুবিধাজনক। তুমি তো নিজে গাড়ি চালাতে জানো, তাই এর বেতন দিয়ে গেলেই হলো। জিজ্ঞেস করলে বলবে হাসপাতাল কাছেই, তাই দরকার পড়ছে না, যেদিন যেদিন লাগবে তখন চলবে। বদলে বাড়ির কাজ করো, বাজার হাট টুকটাক এদিক ওদিক কাজ। দেখতে গেলে কাজ কিছু কম আছে নাকি? মাঝে মাঝে এদিকেও গাড়ি নিয়ে পাঠিয়ে দিও, মেজবাবুর ভোটের কাজে লাগবে। শুধু বুঝতে দিও না, তোমরা সব জানো বোকা সেজে থাকাটা খুব কাজের। এক সময় আমি আর মেজবাবু এই নীতি মেনে চলছিলাম। দুজনে প্রতিদিন বেরিয়ে পড়ো একসাথে, কাজ না থাকলেও বেরোবে, যাতে ওরা ফলো করতে করতে একসময় এটাই মনে করে, ফলো করা বন্ধ করে দেয় যে এটা তোমাদের নিজেদের সময় কাটানোর সময়। তোমরা পিন্টুকে কোথাও সরাচ্ছ না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।